এইচএস দর্শক মন্ডলী সবাইকে স্বাগতম। আজ আমরা যেটি জানাতে চাই সেটি হলো বিএনপি তাদের রাজনৈতিক দলের পক্ষ থেকে যে সমস্ত সাধারণ সংসদ সদস্য হিসেবে দাঁড়াবার জন্য প্রার্থী রয়েছে তাদের অনেকেরই নাম ঘোষণা করা শুরু করেছেন, যার মধ্যে কুষ্টিয়া এবং ঢাকার কয়েকটি আসন রয়েছে এবং একই সাথে তাদের জোটভুক্ত কয়েকজন রাজনৈতিক দলের নেতাদের নাম তারা ঘোষণা করেছেন। এই বিষয়টি নিয়ে বেশ উল্লাস সৃষ্টি হয়েছে এবং সাধারণ যারা কর্মীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু একটি আশা সঞ্চার করেছে যে যারা প্রকৃত ত্যাগী নেতা কর্মীরা রয়েছেন তারা মূল্যায়িত হচ্ছে এবং হবে তেমনটাই তারা আশা প্রকাশ করছেন। এবং দলের নীতি নির্ধারণের পক্ষ থেকে বিশেষ করে তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি বলেছেন যে কোনো রকম ভাবে প্রার্থী যদি একজনকে নির্দিষ্ট করা হয় তার প্যারালালে দলের পক্ষ থেকে কেউ স্বতন্ত্র দাঁড়ানো যাবে না এবং কোনোভাবেই দলের প্রার্থীর বিরুদ্ধে কোনো রকম প্রচারে কেউ লিপ্ত হতে পারবে না। বিষয়টি আসলে সত্যি একটি ভালো দিক। তারপরও যে বিষয়টি আপনাদেরকে বলতে হয়, রাজনৈতিক দলের মধ্যে উল্লাস থাকবে, পক্ষ বিপক্ষ থাকবে, তবে দলের নীতি নির্ধারণী পর্যায়ে যাদেরকে মনোনীত করা হবে তার পক্ষে কাজ করা উচিত, সেটি হওয়া উচিত বলে মনে করে সাধারণ মানুষ। এদিকে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার, এনসিপির মধ্যে একটি বিভেদ তৈরি হয়েছে, যেখানে আজ আক্তার হোসেন, যিনি দলের মহাসচিব, তিনি বলেছেন ঐক্য মত কমিশনের সাথে বৈঠক শেষে যদি তারা এটি সমর্থন দেয় যে এটি বাস্তবায়নের, জুলাই সনদ বাস্তবায়ন করার নিশ্চয়তা দেয়, তাহলে তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন বলেই ঘোষণা দিয়েছেন। অপরদিকে গত দুদিন ধরেই তাদের দুজন তিনজন নেতাদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে এবং এমনকি হাতাহাতির ঘটনা ঘটেছে শাহবাগের একটি অনুষ্ঠানে, যেখানে আক্তার হোসেন পরে বিষয়টিকে মীমাংসার পর্যায়ে আনতে পারলেও শেষ মুহূর্ত পর্যন্ত এখনো কিন্তু এখানে অনেকেরই মধ্যে একটা আলাদা বিরোধ এবং বিরাগ ভাজনের দৃষ্টিকোণ দেখা গেছে। যে বিষয়টি জানিয়ে রাখা দরকার যে এনসিপি যে আদর্শ নিয়ে তারা এই দলটিকে গঠন করেছিল, সেই আদর্শের অনেক কিছুরই ব্যতিক্রম দেখা যাচ্ছে। এখনকার তাদের কার্যক্রমের মধ্যে অনেক নেতাদের মধ্যে মতের পার্থক্য তৈরি হচ্ছে এবং নেতৃত্বের মধ্যে বিভেদ এবং পক্ষ বিপক্ষ মত পাল্টা কর্মসূচির ঘোষণা করাও দেখা যাচ্ছে তাদের মধ্যে। যে বিষয়টি আসলে রাজনৈতিকভাবে তাদের মতো রাজনৈতিক দলের পক্ষে এটি আসলে করা ঠিক হবে বলে মনে হচ্ছে না এবং পর্যবেক্ষক মহল সেটি মনে করছে যে একটি ছাত্র সংগঠন যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা একটি দল গঠন করেছে এবং তাদের দলের মধ্যে ঐক্য থাকছে না, ঐক্য থেকে তারা বেরিয়ে যাচ্ছেন, বিষয়টি আসলে একটি দুঃখজনক। এদিকে যেটি জানিয়ে রাখা দরকার যে আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে অগ্নি দুর্ঘটনা ঘটেছিল, সেই অগ্নি দুর্ঘটনা তদন্তের জন্য বিদেশি 4টি দেশের প্রতিনিধিরা আসবেন, তদন্ত সংস্থা আসবেন, যারা তদন্ত করবেন কিভাবে আগুন লেগেছিল, কেন আগুন লেগেছে, এই আগুনের কারণ কি, এই বিষয়গুলো তদন্তের জন্য বিদেশি 4টি প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানিয়েছে সরকার। আজ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি সাংবাদিকদের সাথে বক্তব্যকালে এই বক্তব্য দিয়েছেন এবং তিনি এই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিদর্শন শেষে এই মত প্রকাশ করেছেন। বিষয়টি আসলে খতিয়ে রাখা অবশ্যই দরকার যে এরকম একটি জনগুরুত্বপূর্ণ জায়গা, যেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং একটি কেপিআই স্থান, যেটি খুবই বেশি কঠোরভাবে নিরাপত্তা বলয় সৃষ্টি করে বা বলয়ের মাধ্যমে এখানকার কার্যক্রম পরিচালিত হয়, সেখানে যদি দুর্ঘটনা ঘটে যায় এবং অগ্নি দুর্ঘটনা এবং সেটি নির্বাপন করতে যে অনেক সময় লাগে এবং 4-5 ঘন্টা পরে সেই অগ্নি নির্বাপনের ঘটনা ঘটে, নির্বাপন করা তো দূরের কথা, প্রায় 10 ঘন্টার সময় লেগে যায় নির্বাপন করতে। বিষয়টি আসলে একটু দুঃখজনক এবং লজ্জাজনক বলতে হবে এবং অপমানজনক বলতে হবে যে একটি দেশের একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দরের যে আইসিটি স্থান রয়েছে, যেখানে আন্তর্জাতিক ভাবে যে ইম্পোর্ট করা পণ্য আসে, সেই পণ্যগুলোকে যেখানে রাখা হয়, সেই পণ্যের স্টোর ডিপো, সেখানে যদি আগুন লেগে যায় এবং সেই আগুনে যে ক্ষতি হয়, সেই ক্ষতির পরিমাণ যেখানে বলা হচ্ছে 12,000 কোটি টাকারও বেশি এবং কোথাও কোথাও বলা হয়েছে যে এখানে মজুদ যে পণ্য ছিল সেই পণ্যের মূল্য আরো অনেক বেশি হতে পারে। যাই হোক, আসলে দুর্ঘটনার যে দুর্ঘটনায় এই ঘটনার আসলে তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া প্রয়োজন কিভাবে ঘটেছে এবং তার ভবিষ্যৎ যেন না ঘটে সে বিষয়টিও নিশ্চিত করা দরকার। এদিকে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে যেটি দেখা যাচ্ছে, জামাত ইসলামের যে সাম্প্রতিক যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে বেশ খানিকটা সমালোচনার ঝড় উঠেছে যে বিভিন্ন সময় তাদের আমির বিভিন্ন রকম বক্তব্য দিয়েছেন। সর্বশেষ আমির ক্ষমা চেয়েছেন এবং ক্ষমাটার ব্যক্তিগত পর্যায় থেকে ক্ষমা চেয়েছেন, তবে ঘটনাটি যেভাবে তারা ক্ষমাটা চাক, বিষয়টি একটু ভালো দিক যে তাদের মধ্যে অনুশোচনার একটি জায়গা তৈরি হয়েছে, জাতির কাছে তারা ক্ষমা প্রার্থনা করছেন, সেটি একটি অবশ্যই ভালো দিক। রাজনৈতিক মহলের মধ্যে যে প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া থাকবে এটাই স্বাভাবিক, মতের পার্থক্য থাকবে সেটিও স্বাভাবিক,
তবে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে স্বার্থে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে, সেটি হতে পারলেই আসলে দেশের সব দিক উন্নয়ন করা সম্ভব। নিশ্চয়ই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলের নেতা যারা এই বিষয়গুলো নিয়ে ভাবছেন, যারা স্বপ্ন দেখছেন দেশকে স্বপ্নের দেশের জন্য এগিয়ে নেবার জন্য, সেই দিকটি বিবেচনা করেই নেতৃবৃন্দ দায়িত্ব পালন করবেন, তেমনটাই প্রত্যাশা সবার। আরেকটি কথা বলতে হয়, সেটি হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি কিন্তু আজ বলেছেন যে আওয়ামী লীগ হয়তো নিষিদ্ধ হয়েছে, কিন্তু জামাতের মতো করে নিষিদ্ধ করা হয়েছিল যেমন, তেমনি কিন্তু আওয়ামী লীগকেও নিষিদ্ধ করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। তবে তারা কিন্তু জাতীয় পার্টিকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি। তার কারণে তিনি বলতে চাচ্ছেন যে জাতীয় পার্টি নির্বাচনে আসতে পারবে বা আসতে পারবে কিনা সে বিষয়ে কিন্তু কোনো অভিরূপ প্রতিক্রিয়া নেই। অর্থাৎ জাতীয় পার্টির বিষয়ে কিন্তু তেমন কোনো অভিযোগও নেই বা তাদের বিরুদ্ধে ফ্যাসিস্টেরও কোনো অভিযোগ নেই। সে কারণে জাতীয় পার্টি যদি নির্বাচন করতে চাই তাহলে জাতীয় পার্টিতে নির্বাচন করার সুযোগ থাকছে। সেই কারণে তারা বলেছেন এবং তিনি বলেছেন যে জাতীয় পার্টি যদি নির্বাচন করে সেক্ষেত্রে আওয়ামী লীগের অনেক নেতাই হয়তো জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। তার কারণে তিনি বলেছেন যে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলেও আওয়ামী লীগের নেতৃবৃন্দের অনেকেই যারা তাদের ক্লিন ইমেজ আছে তারা কিন্তু জাতীয় পার্টির পক্ষ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এবং সেটি হবে আসলে আগামী নির্বাচনের জন্য একটি ভালো দিক। কারণ দলমত নির্বিশেষে সকলে যদি অবস্থান করা যায়, যদি একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয় এবং সেক্ষেত্রে যদি সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ করে নির্বাচন সম্পন্ন করা যায়, তাহলে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে তিনি মনে করেছেন এবং মন্তব্য করেছেন। যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে আসলে আওয়ামী লীগকে নির্বাচনে আনার বিষয়ে রাজনৈতিক ভাবে তাদের কোনো অভ্যন্তরীণ কিংবা আন্তর্জাতিকভাবে কোনো চাপ তাদের উপর নেই। তারপরেও যদিও গত দিন কয়েকদিন ধরে কিন্তু আলোচনা সমালোচনার ঝড় উঠেছে যে আন্তর্জাতিকভাবে 6টি সংগঠন আওয়ামী লীগকে নির্বাচনে আনার বিষয়ে যে বর্তমান সরকারের উপর চাপ প্রয়োগ করেছে এবং তারা বলেছেন আওয়ামী লীগের রাজনৈতিক নিষিদ্ধ করার বিষয়টিকে প্রত্যাহার করতে হবে এবং একই সাথে তাদেরকে রাজনৈতিক অংশগ্রহণ করতে দিতে হবে, রাজনৈতিক মতের প্রকাশ করার সুযোগ দিতে হবে এবং অবশ্যই তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে। তবে এ বিষয়ে আহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম কিন্তু বিষয়টি একদম পরিষ্কার করে বলেছেন যে তাদের উপর এরকম কোনো চাপ তাদের কাছে আসেনি বা অভ্যন্তরীণ ভাবেও তাদের কোনো চাপ প্রয়োগ করা হচ্ছে না, বরং এরকম চাপ প্রয়োগ করা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনৈতিক দলের নেতারা যে অন্যায় করেছেন, যে অপরাধ করেছেন, যেভাবে মানুষ হত্যা করেছেন সে বিষয়ে তারা কিন্তু ক্ষমা প্রার্থনা করেনি, অনুশোচনা করেনি। তাহলে তাদের সেটি করা উচিত ছিল, অথচ তারা সেটি করেনি। সেই বিষয়ে চাপ দিয়েছে যেন আওয়ামী লীগকে সেভাবেই তাদেরকে ক্ষমা প্রার্থনার মতো অবস্থানে নিয়ে আসা যায়, সেরকম যেন উদ্যোগ বর্তমান সরকার গ্রহণ করে। একই সাথে গুম খুন এবং যে সমস্ত মানবাধিকারের লঙ্ঘিত হচ্ছে সে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যেন সুনির্দিষ্ট বিচারের মুখোমুখি করা যায় যারা অপরাধী তাদেরকে। এই ছিল আজকের মতো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।